হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বিধ্বস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 10। ঠিক আছে, এটা চ্যাপ্টার নাম্বার 10। তো এই চ্যাপ্টারে মূলত দুটো উপপাদ্য আছে দেখছি। একটা হচ্ছে এই যে লিখেছি দেখতে পাচ্ছ, বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আর একটা উপপাদ্য আছে, এটা সিলেবাসে, প্রমাণটা সিলেবাসের অন্তর্গত, কিন্তু নেক্সট যে উপপাদ্যটা করাবো সেটা বলছে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলো যদি পরস্পর সম্পূরক হয়, তাহলে চতুর্ভুজটা যে শীর্ষবিন্দুগুলো আছে সেগুলো প্রকৃতপক্ষে একটা বৃত্তের উপরে থাকবে, অর্থাৎ সমবিত্তস্ত হবে। তো আগের ভিডিওতে আমি বিধ্বস্ত কোণ সম্পর্কিত যে উপপাদ্যগুলো ছিল সেই উপপাদ্যগুলো এবং এক্সারসাইজের কিছু প্রবলেম নিয়ে আমি ডিসকাস করেছিলাম। তোমাদের অনেকে ভিডিওগুলো দেখেছো, সেগুলো দেখছি। তো যদি ভালো লাগে, সেগুলো তোমাদের কাজে লাগে, অবশ্যই ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অবশ্যই সাবস্ক্রাইব এই জন্য করবে যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করার একটা উৎসাহ পাই, সে কারণেই বলা। চলো বেশি দেরি না করে শুরু করি আজকের এই উপপাদ্যটার প্রমাণ কীভাবে করব। তো এগুলো বইতে করে দেওয়া আছে, তাও আমি জাস্ট একবার রিক্যাপ করাচ্ছি। খুব সহজে কীভাবে, ওগুলো মুখস্থ করার কিছু নেই, স্টেপ ওয়াইজ জিনিসগুলোকে মনে রাখলে পর, কেন একটা ক্লাসে উপপাদ্য তো একটা আদ্রা নেই, অনেকগুলো উপপাদ্য থাকে, মুখস্থ করার কিছু নেই। স্টেপ ওয়াইজ জিনিসগুলোকে মনে রাখলে পর যে কীভাবে আমি একটা উপপাদ্যকে প্রমাণ করব, কী চাইছে উপপাদ্যের স্টেটমেন্টটা, তো সেই জিনিসগুলো যদি আমি স্টেপ ওয়াইজ মনে রাখি, তো সেখান থেকে আমি খুব ইজিলি এটাকে আমি প্রমাণটা করতে পারবো যে কোনো উপপাদ্যের ক্ষেত্রে, উপপাদ্যগুলো কিংবা যদি কোনো এর অ্যাপ্লিকেশান থাকে, কোনো প্রয়োগ থাকে সেগুলোর ক্ষেত্রে। তো চলো আজকের এই উপপাদ্যটা আমরা প্রমাণ করে দেখবো যে কীভাবে প্রমাণ করা যাবে, যেটা বই স্টেটমেন্টটা বলেছে। বলছে দেখো, বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো প্রথমত এখানে দুটো টার্ম আছে, দেখো, একটা হচ্ছে বিধ্বস্ত চতুর্ভুজ আর হচ্ছে সম্পূরক। বিধ্বস্ত চতুর্ভুজ বলতে কী বলছে, যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো হচ্ছে কী হচ্ছে একটা বৃত্তের উপরে যদি থাকে, তাহলে চতুর্ভুজটাকে বলা হচ্ছে বিধ্বস্ত চতুর্ভুজ। আর চতুর্ভুজের তো চারটা কোণ থাকছে, তো যে কোনো দুটো বিপরীত শীর্ষবিন্দুতে যে কোণগুলো তৈরি হচ্ছে, তো সেই দুটো কোণ হচ্ছে যোগফল 180 ডিগ্রি, এটা হচ্ছে সম্পূরক। তো এটাই আমাকে দেখাতে বলছে এখানে। অর্থাৎ আমি যদি এখানে একটা ছবি আঁকি, একটা বৃত্ত আমি অঙ্কন করছি, প্রথমে একটা বৃত্ত আঁকলাম, একটা এখানে আমি বিধ্বস্ত চতুর্ভুজ নিচ্ছি, যে কোনো দিকেই হতে পারে, যে কোনোভাবেই। এই একটা ধরো বিধ্বস্ত চতুর্ভুজ নিলাম, এখানটায় একটা নাম দিয়ে দাও এ বি সি ডি। এই একটা বিধ্বস্ত চতুর্ভুজ এবং এর একটা কেন্দ্র তো অবশ্যই থাকবে, এরকম একটা কেন্দ্র নিয়ে নাও, ঠিক আছে। তাহলে কেন্দ্রটা আমি একটা নাম দিলাম সে ও, ঠিক আছে। তাহলে এই বিধ্বস্ত চতুর্ভুজের ক্ষেত্রে বলছে বিপরীত কোণগুলো, অর্থাৎ এ কোণ এবং সি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, অ্যাজ ওয়েল অ্যাজ বি কোণ এবং ডি কোণের যোগফল হবে 180 ডিগ্রি, দেখাতে বলেছে। তাহলে আমি লিখছি এখানে যে এ বি সি ডি হলো একটি বিধ্বস্ত চতুর্ভুজ যা বিধ্বস্ত চতুর্ভুজ যেখানে যেখানে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ও কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত, ঠিক আছে। তো এখানে প্রামাণ্য কি আছে, বলছে যে প্রমাণ করতে হবে যে
কি যে BAD কোণ প্লাস BCD কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি এবং আরেকটা কি ADC কোণ প্লাস ABC কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো এটার জন্য কি করে আমি প্রমাণ করব, তো আমরা আগে যে উপপাদ্যগুলো বৃত্তস্থ কোণ সংক্রান্ত যে উপপাদ্যগুলো আমরা প্রমাণ করেছি, তো সেই স্টেটমেন্টগুলোকে আমরা এখানে কাজে লাগাবো। ঠিক আছে, তো কিভাবে সেটা আমি কাজে লাগাবো দেখো। তো প্রথমে আমি এখানে কোণটা লিখেছি BAD কোণ BCD কোণ, তাহলে এই কোণ আর এই কোণ দেখাবো, তাই তো। তাহলে আমি এখানে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দাও, অঙ্কন করছি আমি এখানে অঙ্কন এখানে কি করলাম, তাহলে OD এবং OB যুক্ত করিলাম। ঠিক আছে, প্রমাণে আসছে এবার। তো আমি এটা কেন যোগ করলাম দেখো, OB এবং OD, আমি তো OC এবং OA যোগ করতে পারতাম। আমি এখানে প্রথম প্রমাণ করব কোনটা, এইটা প্রমাণ করব, A কোণ এবং C কোণ। দেখো এখানে আমি এইটা এবং এটা যোগ করেছি, এই কারণে আমরা অলরেডি একটা উপপাদ্য প্রমাণ করেছি। দেখো যে কোনো বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণের মান পরিধিস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়, তাই না। ওই একই বৃত্তচাপের উপরে ওই স্টেটমেন্টটা আমরা এখানে কাজে লাগাবো। এখানে দেখো দুটো বৃত্তচাপ পাচ্ছি আমরা, একটা হচ্ছে দেখো DAB বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ দেখো কোনটা, এই যে BOD কোণ। আর একটা হচ্ছে দেখো বৃত্তস্থ কোণ কোনটা হচ্ছে এখানে এর সাপেক্ষে BCD কোণ। আর উল্টো দিকে যদি আমি BCD বৃত্তচাপ ধরি, তাহলে তার সাপেক্ষে এখানে দেখো কেন্দ্রস্থ কোণ কোনটা হচ্ছে দেখো এই কোণটা হচ্ছে BOD। তো এখানে দেখো এই যে কোণটা BOD ছবি অনুযায়ী এটাকে তো এটা প্রবৃদ্ধ কোণ, কারণ একটা 180 ডিগ্রির থেকে বড় বোঝাচ্ছে, তাই না। তো এটা প্রবৃদ্ধ কোণ হচ্ছে, আর কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে এর সাপেক্ষে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো দুদিক দিয়ে আমরা কাজে লাগাবো, দুটো কোণ পেয়ে যাব। দুটো কোণ পেয়ে গেলে আমরা অ্যাড করে কি পাচ্ছি আমরা দেখব। তো কী করছি আমি প্রথমে যে কোনো ধরে নাও, তাহলে DAB বৃত্তচাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা BOD কোণ ইকুয়াল টু টুয়াইস অফ কোনটা BCD কোণ। ঠিক আছে, আবার এটা কোনটা বললাম BCD কোণ, আবার বৃত্তচাপ ধরলাম BCD, এই বৃত্তচাপের উপর কোনটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ কি, এখানে অবশ্যই কথাটা আমাকে লিখতে হবে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, ছবি অনুযায়ী, ছবি কেউ যদি হয়তো এখানে কেন্দ্রটা ওটা একটু নিচের দিকে হতো, তাহলে সেক্ষেত্রে এই দিকটাকে আমরা প্রবৃদ্ধ হিসাবে ধরতাম। ছবি অনুযায়ী দেখো উপর দিকটা 180 ডিগ্রি থেকে বড়, সেই হিসাবে আমরা ওটাকে প্রবৃদ্ধ কোণ বলছি। তাহলে প্রবৃদ্ধ BOD কোণ সমান টুয়াইস অফ কোনটা হবে, তাহলে BAD কোণ হবে, তখন BAD কোণ। এখন তাহলে অতএব আমি কী পেলাম, তাহলে BCD কোণ এইটা সমান পাচ্ছি দেখো হাফ অফ BOD কোণ, এবং এখান থেকে পাচ্ছি BAD কোণ এইটা সমান হচ্ছে হাফ অফ, এখানে অবশ্যই কথাটা লিখতে হবে প্রবৃদ্ধ BOD কোণ। এখানেও BOD কোণ আছে, এখানেও BOD কোণ আছে, কিন্তু ফারাক কোথায়, দুটো কোণ হচ্ছে দুটো সাপেক্ষে, একটা প্রবৃদ্ধ কোণ হচ্ছে, একটা প্রবৃদ্ধ কোণ মানে ছোটো 180 ডিগ্রি ছোটো হচ্ছে, যেটা হচ্ছে সেই কোণটা এখানে হচ্ছে। তো এখানে তাহলে দুটোকে আমি যোগ যদি করি, দেখো এখানে ছিল BAD এবং BCD ছিল, এখানে দেখো BAD পেয়েছি BCD পেয়েছি, অতএব BAD কোণ প্লাস
BCD কোণ, এখানে দেখো তাহলে হাফ অফ, তাহলে কি হচ্ছে প্রবৃদ্ধ BOD কোণ প্লাস BOD কোণ। অর্থাৎ ছবি অনুযায়ী দেখো এখানটাতে এইটা ছিল প্রবৃদ্ধ BOD কোণ আর এইটা হচ্ছে BOD কোণ, ঠিক আছে। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করে দিই টোটাল কত 360 ডিগ্রি, অর্থাৎ হাফ ইন্টু 360 ডিগ্রি, আর এটা মনে হচ্ছে দেখো 180 ডিগ্রি। অতএব BAD কোণ প্লাস BCD কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে প্রমাণ হয়ে গেল একটা। একটু দেখে নাও, এটা দেখার সময় হয়তো ঠিকঠাক দেখা যায়নি, এটা দেখে নাও। নেক্সট স্টেপটা কীভাবে করবো আমরা দেখাবো, দেখে নাও। ওকে, আশা করি এটা এই পার্টটা বোঝা গেল। তো নেক্সট পার্ট যেটা ছিল দেখো ADC কোণ প্লাস ABC কোণ, অর্থাৎ এই যে দেখো ADC কোণ এবং ABC কোণ। তখন আমরা কী করবো, এখানে OA এবং OC আমি যদি যোগ করে দিই, সেখান থেকে একই জিনিস, ওইখানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, দুটো বৃত্তচাপ সেখানে পাবো, একটা ADC একটা ABC। তো এখানে আমরা এই প্রমাণটাকে দেখাবো না, একইভাবে অনুরূপভাবে লিখে দেবো। অনুরূপভাবে OA এবং OC যোগ করিলে কী হবে, আমরা এই প্রমাণটা পেয়ে যাবো এখানটাতে, ঠিক আছে। ওটা এখানে লিখে দিচ্ছি। অনুরূপভাবে বইতে একইভাবে লিখে দেওয়া আছে, দুটো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। কেউ চাইলে করতে পারে যদি হাতে টাইম বেশি থাকে, নাহলে একই দুটো ছবি আঁকতে হবে। সেক্ষেত্রে এই ছবিটাকেই ঘুরে আরেকবার ছবি রেখে দিতে হবে, সেক্ষেত্রে OA এবং OC এটা যোগ করে এটা করে দিতে হবে, ঠিক আছে। অনুরূপভাবে OA এবং OC যোগ করিয়া প্রমাণ করতে পারি যে কোনটা, লাস্ট পার্টটা, ADC কোণ প্লাস ABC কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। জাস্ট অঙ্কনটা সেকেন্ড পার্টটার জন্য রিমেনিং দুটো ভার্টেক্সকে কেন্দ্রের সাথে অ্যাড করা হবে, অ্যাড করে ওই একই রিজন একইভাবে কাজে লাগাতে হবে। সেখানেও একটা প্রবৃদ্ধ কোণ তৈরি হবে, একটা প্রবৃদ্ধ কোণের ছোটো তৈরি হবে, সেই দুটোকে যোগ করলে পর সেখানেও আমি কত পাবো, 360 ডিগ্রি পাবো। হাফ ইন্টু 360 মানে 180, ঠিক আছে। ওকে, আশা করি প্রমাণটা বোঝা গেছে সবার। আমি নেক্সট সেটা প্রমাণ আমি ডিটেলসে লিখবো না, নেক্সট যে উপপাদ্যটা তোমাদের আছে সেটা যেহেতু সিলেবাস বহির্ভূত প্রমাণটা, তো জাস্ট আমি বুঝিয়ে দেবো। এই ধরনের প্রমাণ আগেও আমরা দেখেছি আগের চ্যাপ্টারটাতে, সেখানেও দুটো প্রমাণ হতে ছিল। সেখানে একটা ছিল সিলেবাসের অন্তর্ভুক্ত, একটা সিলেবাসের বাইরে। আমি সেটা করে দেখিয়েছিলাম প্রমাণটা কীভাবে হবে, কিন্তু স্টেটমেন্টটা অবশ্যই কাজে লাগবে কিছু প্রবলেম করতে গেলে, তো স্টেটমেন্টটাকে অবশ্যই রাখতে হবে। তো সেই হিসেবে আমি জাস্ট স্টেটমেন্টটা যেহেতু বলছি, প্রমাণটা একটু বলে দিচ্ছি কীভাবে হবে। ওকে, তো নেক্সট যাচ্ছি নেক্সট ওয়ার্ডে। এটা দেখো এখানে নেক্সট যেটা কি বলেছে দেখো এখানে, যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। বুঝা গেছে? এখানে ছিল যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এখানে উল্টোটা বলছে যে চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের যোগফল যদি বিপরীত কোণগুলি পরস্পর যদি সম্পূরক হয়, যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে প্রকৃতপক্ষে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো সেগুলো একটা বৃত্তের উপরে অবস্থিত হবে, এটাই প্রমাণ করতে বলছি। তো আমি একটা চতুর্ভুজ আমি এখানে এঁকে নিচ্ছি প্রথম।
সে এই দেখুন চতুর্ভুজ, একটু এইভাবে আঁকছি, একটু এইভাবে ধরো এটা এ বি সি ডি, এই একটা চতুর্ভুজ আমাকে দেওয়া আছে। এখানটাতে আমাকে দেখাতে বলেছে যে কি দেওয়া আছে এখানে, যে এই কোণ এ কোণ প্লাস সি কোণ হচ্ছে 180, বি কোণ প্লাস ডি কোণ 180 দেওয়া আছে। তাহলে দেখাতে হবে এই চারটা বিন্দু সমবিত্যস্ত হবে, ঠিক আছে। তো তার জন্য আমি কী করবো, এখানে আমরা তো অলরেডি জানি যে এখানে যেহেতু আমি চতুর্ভুজ বলছি, চতুর্ভুজের ক্ষেত্রে যে কোনো আমি যদি তিনটে বিন্দু প্রথমে ধরেই নিই, যে সাপোজ এ বি সি, তো এই তিনটে বিন্দু অবশ্যই কি অসমরেখা বিন্দু, আর তিনটে অসমরেখা বিন্দু দিয়ে অবশ্যই একটা বৃত্ত আমি অঙ্কন করতে পারবো, তার প্রমাণ অলরেডি আমরা উপপাদ্যতে করেছি, তাই না। তো এখানে সেই ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সার্কেল ড্র করা যাবে এবিসি দিয়ে। সুতরাং সেই বৃত্তটা ডি বিন্দু দিয়ে যাবে কি যাবে না, ঠিক আছে। সুতরাং যেহেতু আমি বলছি এবিসি দিয়ে একটা মাত্রই বৃত্ত অঙ্কন করা যাবে, আবার এই স্টেটমেন্টে আমাকে বলে দেওয়া আছে যেহেতু কোণগুলো হচ্ছে পরস্পর সম্পূরক এবং সেটা একটা বৃত্তের উপরে অবস্থিত হবে, তাহলে ওই প্রকৃতপক্ষে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান বৃত্তটাই ডি বিন্দু দিয়ে যাবে, এটা আমাকে দেখাতে হবে। তো যদি না যায় তো সেক্ষেত্রে কি পসিবিলিটি আসতে পারে, সেই পসিবিলিটিগুলো ধরে নিয়ে আমরা জাস্ট এখানে প্রমাণটা একটা কন্ট্রাডিকশন মেথড ইউজ করে আমরা দেখাবো যে প্রকৃতপক্ষে এবিসি দিয়ে যাওয়া মানে সেটা ডি বিন্দু দিয়ে যাবে। কী করবো এখানে, যে আমি ধরে নিচ্ছি যেহেতু এ বি সি এই তিনটে বিন্দু হচ্ছে এখানে অসমরেখা বিন্দু আছে, তাহলে এই সমরেখা বিন্দু দিয়ে একটা বৃত্ত আমি আগের যে স্টেটমেন্ট বলছি সেই স্টেটমেন্ট কাজে লাগে যে একটা বৃত্ত আঁকা সম্ভব। সেটা আমি বলছি যে ডি বিন্দু দিয়ে যদি না যায় তাহলে কি হবে, সিডিকে কিংবা সিডিডির বর্ধিতাংশকে কোথাও না কোথাও একটা ছেদ করবে, ঠিক আছে। ওকে, তো আমি ধরলাম তাহলে সিডিকে যে বৃত্তটা সিডিকে সাপোজ সিডি ই বিন্দুতে, কিংবা এটাকে ঘুরে আমি আরেকবার লিখছি, ছবিটা করছি এ বি সি ডি, একই রকমভাবে এ বি সি ডি, এটা এ বি সি ডি বললাম, এর বর্ধিতাংশকে এইটাকে ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আমাকে কী কী স্টেটমেন্ট এখানে দেওয়া ছিল, এখানে গিভেন যে এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 দেওয়া আছে, আর বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু দেওয়া আছে 180, এটা গিভেন, ঠিক আছে। এই রেজাল্টটা আমাকে দেওয়া আছে, এই রেজাল্টটা উপরে বেস করে দেখাতে বলছে এইটা হবে। তো আমি ধরে নিয়েছিলাম যে এ বি সি ডি যে বৃত্তটা আছে সেটা হচ্ছে যদি ডি দিয়ে না যায় তাহলে সিডিকে কিংবা সিডির বর্ধিতাংশকে কোথাও না কোথাও ছেদ করবো, সেটাকে আমি ই ধরে নিয়েছি। এবার আমি এখানে এ আর ইটাকে দুটোকে সেই যোগ করে দিয়েছি, অর্থাৎ তাহলে আমি এখন যে পাচ্ছি যে এ বি সি বিন্দু দিয়ে যে বৃত্তটা আমরা এঁকেছিলাম সেটা কোথা দিয়ে পাস করলো, ই বিন্দু দিয়ে পাস করছে, অর্থাৎ এ বি সি ডি সিই এটা প্রকৃতপক্ষে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা যদি লিখছি এখানে, তাহলে এ বি সিই হলো বৃত্তস্থ চতুর্ভুজ। তো তাহলে আমরা আগের যে স্টেটমেন্টটা এখন প্রমাণ করলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়, যে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ এখানে বি কোণ প্লাস এ ই সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। সিমিলার কেস সি কোণ প্লাস এটা কোণটা বি এ ই কোণ, বি এ ই কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আগের স্টেটমেন্ট কাজে লাগি, দেখা যাচ্ছে না হয়তো, দেখে না, 180 হবে। তাহলে এখান থেকে আমি কি কি পাবো দেখো, এটা আছে বি কোণের সঙ্গে এই সি কোণ, আর ওখানে দেখো বি কোণের সঙ্গে আছে ডি কোণ। তাহলে দেখো এইটার সাথে এইটা লাগাও, তাহলে কি আছে দেখো বোথ সাইডে 180 আছে, তাহলে এ ই সি কোণ ইকুয়াল টু এটাকে লিখতে পারি বি কোণ প্লাস ডি কোণ। তাহলে এটা যদি রিমুভ হয়ে যায় তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো এ ই সি কোণ ইকুয়াল টু ডি কোণ, এটা আমি পাচ্ছি,
ঠিক আছে। অর্থাৎ কী পাচ্ছি, এই কোণ এবং ডি কোণ মানে কোণ এটা ছিল, অর্থাৎ এই যে এই কোণটা, এই দুটো কোণ সমান আছে, তাই না? তাহলে আমি এখান থেকে দেখো, যেহেতু আমি যদি এই ত্রিভুজটা কনসিডার করি, এ ডি ই ত্রিভুজ, যদি আমি ধরি যে ডি এবং ই বিন্দু আলাদা, তাহলে প্রকৃতপক্ষে একটা অবশ্যই ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে বলো কিংবা এক্ষেত্রে বলো, দুটোর ক্ষেত্রেই একটা ত্রিভুজ, এখানে ডি কোণ হচ্ছে এই কোণটা, এই কোণটা হচ্ছে এইটা। তাহলে যে প্রথমত আমি এটার ক্ষেত্রে যদি ধরি এখানটাতে, তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি এখানে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কী দেওয়া আছে এখানে, বহিস্থ কোণের মান, বহিস্থ কোণের মানটা একটা অন্তঃস্থ কোণের সঙ্গে সমান হয়। কখনো পসিবল নয়, কারণ বহিস্থ কোণের মান দূরবর্তী অন্তঃস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান হয়, তাই না? তো এখানে যেহেতু ইকুয়াল দেওয়া আছে, তাহলে একমাত্র পসিবিলিটি যে এখানে এটা কখনোই ত্রিভুজ হবে না। ত্রিভুজ যদি না হয়, তাহলে প্রকৃতপক্ষে ডি এবং ই বিন্দু একই বিন্দু হবে, অর্থাৎ ই বিন্দুটা ডিতে সমাপতিত হবে, ঠিক আছে? একই জিনিস এক্ষেত্রেও, একই জিনিস এখানেও, যে ই এবং এ ই ডি ত্রিভুজটা পেয়েছিলাম, এক্ষেত্রেও সেম রিজনে আমরা বলবো যে যদি এই ডি এবং ই ডিফারেন্ট পয়েন্ট হয়, তাহলে প্রকৃতপক্ষে এটা কখনোই সম্ভব নয়, কারণ এ কোণ সবসময় এ কোণ থেকে বড় হওয়া উচিত। এখানে সমান দেওয়া আছে মানে অবশ্যই ডি বিন্দু আর ই বিন্দু একই বিন্দু হবে, ঠিক আছে? অর্থাৎ তাহলে সেটাই প্রমাণ হলো। আমি দেখেছিলাম যে এ বি সি দিয়ে যে বৃত্তটা যাচ্ছে সেটা ই বিন্দুগামী, আর এই বিন্দুটাই ইজ নাথিং বাট ডি পয়েন্ট। সুতরাং যদি এই কন্ডিশান, এই সার্টেন কন্ডিশান যদি হোল্ড করে, তাহলে সেখানে এ বি সি ডি বিন্দুগুলো দিয়ে একটা বৃত্ত আঁকা সম্ভব, অর্থাৎ এই চতুর্ভুজটা একটা বৃত্ত চতুর্ভুজ হবে। ওকে, এটাই এখানে প্রমাণটা ছিল। আমি এখানে প্রমাণটা ডিটেলসে লিখলাম না, জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম এখানটাতে। স্টেটমেন্টটা হয়তো পরে কোথাও কাজে লাগতে পারে, সেই কারণে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখে নাও, এটা আমি কিছু লিখলাম না, কিন্তু মুখেই বলে দিলাম পুরোটা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে এক্সারসাইজের প্রবলেমগুলো আছে সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ।